ভয়েস অফ কাজীতে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনছেন নসিম হিজাজির লেখা ইউসুফ বিন তাসফিন, পর্ব ৩। কণ্ঠে আছে আমি কাজী আসফার। শুরু হচ্ছে ইউসুফ বিন তাসফিন। দেউরির সামনে গাড়ি ও আস্তাবলে নতুন ঘোড়া দেখে আলমাস বলল, সম্ভবত মেহমান এসেছে। সাদ তার খালুর সাদা ঘোড়াটি চিনতে পেরে বলল, এটা তো খালুজানের ঘোড়া, মনে হয় গাড়িটাও তারই। বাড়ি থেকে বের হচ্ছিল এক চাকর। সে বলল, খালুজান ছাড়া আরও মেহমান এসেছেন, তারা এখন মেহমানখানায় আছেন। সাদ ও হাসান একে অন্যের দিকে তাকালো। এই অবস্থায় ওরা মেহমানদের সামনে পড়তে চাইল না। ওরা সামনে দিয়ে না গিয়ে বাগান ঘুরে পেছন দিক দিয়ে বাড়িতে ঢুকলো। বাসার কাজের মেয়ে তাদের ক্ষত বিক্ষত চেহারা দেখে হাই হাই করে উঠল। বলল, একই অবস্থা তোমাদের? খালাম্মা এসেছেন, তিনি তোমাদের অবস্থায় দেখলে কী বলবেন? সাদ ও হাসান মায়ের ভয়ে তটস্থ ছিল। খালাম্মার কথা শুনে আরও ঘাবড়ে গেল। ওদের মা ঘরে বসে বোনের সাথে গল্প করছিলেন। চাকরানির চিৎকার শুনে বের হয়ে এলেন তিনি। জিজ্ঞেস করলেন, এই চেঁচাচ্ছিস কেন? হাসান অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সাদ সাহস করে বলল, তেমন কিছু হয়নি আম্মি জান, কুস্তি খেলে সামান্য আঘাত পেয়েছি। কুস্তি নয়, তোমরা নিশ্চয়ই কোথাও মারামারি করে এসেছ। দেখো তো কী অবস্থা হয়েছে চেহারা। ছি ছি, তোমাদের খালা এ অবস্থায় তোমায় দেখলে কী ভাববেন? আহমদ বলল, আম্মা জান, ভাইয়া আসলে কুস্তি লড়ছিল। ছেলেটি কুস্তির নিয়ম না মেনে ভাইজানকে ঘুষি মারলে ভাইজানও তাকে আচ্ছা মতো ধুলাই দিয়েছেন। ওদের কথাবার্তার মধ্যেই খালাম্মা হাসি মুখে এসে দাঁড়ালেন ওদের ওখানে। সাদ ও আহমদ তাকে দেখতে পেয়ে সালাম দিল, কিন্তু হাসান অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। আম্মা বললেন, কিরে হাসান, খালাম্মাকে সালাম করলি না? হাসান মুখ না তুলে আস্তে করে সালাম করলো। আম্মা বললেন, ও কি হাসান, মুখ লুকিয়ে রেখেছিস কেন? তোল, মুখ তুল দেখি। হাসান মায়ের আদেশে মুখ তুলল ঠিকই, কিন্তু মুখ ঢেকে রাখলো হাত দিয়ে। খালাম্মা তার মুখ থেকে যতই হাত সরাতে চেষ্টা করলো, হাসান তত চেষ্টা করলো মুখ ঢাকতে, কারণ আঘাতের কারণে তার চোখ ফুলে গিয়েছিল। আম্মা এবার ধমকে উঠলেন, হাসান, ওকে হচ্ছে, মুখ থেকে হাত সরা বলছি। অসহায় হাসান হাত দুটি সরিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল। আম্মা বললেন, আপা, ও বড় দুটোর চেয়ে বেশি দুষ্টু। খালাম্মা হাসানের মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললেন, আপা, স্পেনের মাটিতে আজ সাহসী ছেলে বেশি দরকার, ওকে তুমি বকাবকি করো না। তারপর হাসানকে বললেন, বাবা, তুমি যদি মার খেয়ে পালিয়ে না এসে থাকো তাহলে তোমার লজ্জার কিছু নেই। হাসান ঝটপট বলল, আমি মার খেয়ে পালাই নিয়ে খালাম্মা, তাহলে তুমি এত মন খারাপ করে আছো কেন? আহমদ বলল, খালাম্মা, হাসান ভুল করে একটি ছেলেকে অযথা মেরেছে, এজন্যই ওর মন খারাপ। খালাম্মা বলল, কিন্তু সে ছেলেটিও তো কম করেনি, আর একটু হলেই তো চোখটি যেত। হাসান বলল, তার চোখের অবস্থা আমার চাইতে খারাপ, ভুল বুঝে ওকে অভাবে মারাটা আমার ঠিক হয়নি। স্পেনের অভিজাত বংশের সন্তান সাদ, আহমদ ও হাসান। তাদের পিতা আব্দুল মুনিম কর্ডোবার শীর্ষস্থানীয় বিত্তশালী ব্যক্তি। কর্ডোবায় বিশাল জমিদারি ছাড়াও তার রয়েছে ঘোড়া কেনাবেচার ব্যবসা। এ উপলক্ষে তিনি একাধিকবার মরক্কো, মিশর, আরব এবং অন্যান্য দেশ সফর করেছেন। একবার তিনি ঘোড়া বিক্রি করার জন্য সাইপ্রাস গিয়েছিলেন। সেখানে এক সিরীয় ব্যবসায়ী তাকে বলল, আমার ছোট ভাই সাইপ্রাস নৌবাহিনীর ক্যাপ্টেন ছিল। কিছুদিন আগে 2 কন্যা ও স্ত্রী রেখে সে মারা যায়। গ্রানাডার এক ধনাঢ্য ব্যক্তির সাথে তার বড় মেয়ের বিয়ে হয়েছে। কয়েক বছর আগে হজ করে ফিরে আসার পথে এই ধনী যুবক জাহাজ দুর্ঘটনায় পড়ে।
তার ভাই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। সেই পরিচয়ের সূত্র ধরেই এক সময় সে যুবকের সাথে বড় মেয়েটির বিয়ে হয়ে যায়। ব্যবসায়ী আরও বলল, ভাইয়ের বিধবা স্ত্রী ছোট মেয়েকে নিয়ে গ্রানাডায় বড় মেয়ের কাছে চলে যেতে চাচ্ছেন। আপনি তো কর্ডোবা যাচ্ছেন, যদি কষ্ট করে ওদেরকে আপনার সাথে নিয়ে যান তো আমার বড়ই উপকার হয়। আব্দুল মুনিম বলল, আমার জাহাজ তো খালিই যাচ্ছে, ওরা যেতে চাইলে আমার কোনো অসুবিধে নেই। ব্যবসায়ী বলল, বিশেষ কারণে আমি ওদের সাথে যেতে পারছি না। আমার ভাইয়ের এক বিশ্বস্ত চাকর ওদের সাথে যাবে। আপনি ওদের মালাকার তীরে নামিয়ে দিলেই চলবে। সেখান থেকে গ্রানাডা খুব দূরে নয়। তাকে আশ্বাস দিয়ে আব্দুল মুনিম বললেন, আপনি ওদের নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমি নিজেই ওদেরকে গ্রানাডায় পৌঁছে দিয়ে যাব। এই আলোচনার 3 দিন পর আব্দুল মুনিমের জাহাজ সাইপ্রাসের বন্দর ত্যাগ করল। মহিলাদের জন্য তিনি জাহাজের একটি অংশ আলাদা করে দিলেন এবং তাদের কেবিন পর্দা দিয়ে ঘেরাও করে দিলেন। বন্দর ত্যাগ করে জাহাজটি অল্প দূরে যেতে সহসা তা জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলো। জাহাজের কাপ্তান ছিল দক্ষ নাবিক। আব্দুল মুনিম নিজেও জাহাজ চালনায় অভিজ্ঞ। তাছাড়া বিশ্বস্ত ও সাহসী মাল্লাদের নিয়ে সফর করতেন তিনি। বিপদের সম্ভাবনা স্মরণ রেখে জাহাজের নিরাপত্তার স্বার্থে অস্ত্রপাতিও সব সময় মজুদ রাখতে। তাই কোনো জলদস্যুর জাহাজকে আব্দুল মুনিম কখনোই ভয় করেননি। কিন্তু এ যাত্রায় তার সঙ্গে 2 জন মহিলা থাকায় তাদের নিরাপত্তার কথা চিন্তা করে শঙ্কিত হয়ে পড়লেন তিনি। সন্ধ্যার সামান্য আগে জলদস্যুদের জাহাজটি তাদের চোখে পড়ে। আব্দুল মুনিম কাপ্তানকে বলল, লড়াই না করে পারলে তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। কাপ্তান ও জাহাজের মাল্লাদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও জলদস্যুদের জাহাজের সাথে ক্রমেই তাদের দূরত্ব কমতে থাকে। কিন্তু দস্যুরা জাহাজের উপর চড়া হওয়ার আগেই রাতের অন্ধকার নেমে এলে কাপ্তান সব বাতি নিভিয়ে রাতের অন্ধকারে যতটা সম্ভব জাহাজটিকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করল। ফলে সে রাতে দস্যুরা ওদের আক্রমণ করার কোনো সুযোগ পেল না। কিন্তু ভোরে জলদস্যুরা জাহাজটিকে আবার দেখতে পেয়ে তার পিছু নিল। আব্দুল মুনিম বুঝতে পারলেন সংঘর্ষ এড়ানো সম্ভব নয়। কাপ্তানের সাথে এ নিয়ে পরামর্শ করলে কাপ্তানও বলল, লড়াই করা ছাড়া বোধহয় আমাদের কোনো উপায় নেই। ফলে আব্দুল মুনিম লড়াই করার সিদ্ধান্ত নিলেন এবং নাবিক ও মাল্লাদের প্রস্তুত হতে বললেন। রাতভর জাহাজটির পালাবার চেষ্টা দেখে জলদস্যুরা ভেবে নিল জাহাজে লড়াই করার মতো লোক ও গোলাবারুদ নেই। ক্রমে ওরা আব্দুল মুনিমদের জাহাজের নিকটবর্তী হতে থাকলো এবং একসময় তীরের আওতায় এসে গেল। জলদস্যুরা আব্দুল মুনিমদের জাহাজ লক্ষ্য করে তীর ছুড়ল, কিন্তু কোনো পাল্টা তীর তাদের দিকে ছুটে গেল না। পরপর কয়েকবার তীর নিক্ষেপ করার পর যখন আব্দুল মুনিমের জাহাজ থেকে কোনো প্রতি আক্রমণ হলো না, তখন তাদের সাহস আরও বেড়ে গেল। দস্যু সর্দার সাথীদের বলল, মনে হয় জাহাজে তেমন লোকজন বা মাল সামান নেই, তবে জাহাজটি নতুন এবং দামি। অযথা এটাকে ধ্বংস না করে দখল করে নিলেও মোটের উপর লাভ কম হবে না। কিন্তু আব্দুল মুনিমের জাহাজের কাছাকাছি আসতেই দস্যুদের ধারণা ভুল প্রমাণিত হলো। ডেকের উপর দস্যুরা জড়ো হয়ে দাঁড়িয়েছিল। এ সময় অতর্কিতে ঝাঁকে ঝাঁকে তীর ছুটে গেল তাদের দিকে। ফলে পাটাতনের উপর দাঁড়ানো দস্যুরা নিজেদের তীর তাক করার আগেই আহত হয়ে লুটিয়ে পড়ে কাতরাতে লাগলো। একই সাথে দস্যু জাহাজের বাদামে কয়েকটি মশালবাহী জ্বলন্ত তীর এসে বিঁধল। সাথে সাথে উড়ন্ত পালের কাপড় ও রশিতে আগুন ধরে গেল।
দস্যুরা দ্রুত নিজেদের জাহাজ ঘুরিয়ে আব্দুল মুনিমদের জাহাজে সরাসরি ধাক্কা লাগাতে চেষ্টা করল, কিন্তু হুঁশিয়ার কাপ্তান আঘাত খাওয়ার আগেই হঠাৎ জাহাজ ঘুরিয়ে দিল। ফলে জাহাজের সামনের ইস্পাতের চোখা অংশ দিয়ে আব্দুল মুনিমের জাহাজকে গুঁতো মেরে খণ্ড বিখণ্ড করার দস্যু সর্দারের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। ঘুরিয়ে নেয়ার ফলে জাহাজ দুটি পাশাপাশি টক্কর খেল। দস্যুরা চেষ্টা করলো লাফিয়ে আব্দুল মুনিমের জাহাজে চড়তে। যে কয়জনে চেষ্টা করলো প্রতিপক্ষের বর্ষা ও তরবারির স্বাগত জানালো তাদের। অল্পক্ষণের মধ্যেই বেশ কিছু সঙ্গীকে লাশ হতে দেখে বাকিরা চেষ্টা বাদ দিল। ততক্ষণে দস্যু জাহাজের আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এদিকে দস্যু জাহাজ থেকে ছোড়া মশালবাহী তীরের আঘাতে আব্দুল মুনিমের জাহাজের বাদামেও আগুন ধরে গিয়েছিল। আব্দুল মুনিম একদল মাল্লাকে আগুন নিভানোর জন্য পাঠিয়ে অবশিষ্টদের নিয়ে দস্যুদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন। সমুদ্রের খোলা বাতাসে ছোঁয়া পেলে আগুনের জিহবা লকলকিয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই দস্যু জাহাজের সর্বত্র আগুন ছড়িয়ে পড়ল। দস্যুরা আগুন থেকে বাঁচার জন্য সমুদ্রে নৌকা নামিয়ে দিল। আব্দুল মুনিমের সঙ্গীরা মিনজানিক দিয়ে পাথর নিক্ষেপ করে দস্যুদের নৌকা ডুবিয়ে দিল। অনেক চেষ্টা সত্ত্বেও আব্দুল মুনিমের জাহাজের আগুন ক্রমে বেড়ে গিয়ে জাহাজটিকে গ্রাস করতে উদ্যত হলো। কাপ্তান বলল, জাহাজ বাঁচানো যাবে না, প্রাণে বাঁচতে চাইলে জলদি জাহাজ ছাড়তে হবে আমাদের। জাহাজে নৌকা ছিল দুটো। আব্দুল মুনিম নৌকাগুলো পানিতে নামিয়ে মাল্লাদের আদেশ দিলেন, মহিলাদের এক্ষুনি নৌকায় চড়তে বলো, আহতদেরও নৌকায় তুলে নাও। মাল্লাদের সাথে আব্দুল মুনিম নিজেও আহতদের কাঁধে নিয়ে নৌকায় তুলতে লাগলেন। নৌকা দুটো জ্বলন্ত জাহাজকে পেছনে ফেলে কিছু দূর এগিয়ে গেল। আব্দুল মুনিম নৌকায় চোখ বুলিয়ে হঠাৎ ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, সর্বনাশ হয়ে গেছে, আমাদের জাহাজে ফিরে যেতে হবে। মহিলাদের একজনকে আমরা জাহাজে ফেলে এসেছি বলে মনে হয়। তিনি আবারও নৌকার যাত্রীদের উপর চোখ বুলিয়ে বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বলে উঠলেন, আশ্চর্য, মা তার নিজের মেয়েকে জ্বলন্ত জাহাজে ফেলে এসে চুপচাপ বসে আছে, জলদি নৌকা ঘোরাও। একজন মা সম্পর্কে আপনার এমন ধারণা করা উচিত নয়, আমি এখানেই আছি, কথা বলল তার পাশে দাঁড়ানো এক সশস্ত্র সিপাহী। আব্দুল মুনিম অবাক হয়ে দেখল, তার পাশ থেকে যে সিপাহীটি কথা বলছে তার মাথায় লৌহ শিরস্ত্রাণ, হাতে রক্তমাখা তলোয়ার, পরে আছে একটি ঢিলা বর্ম। আব্দুল মুনিমের সংশয় দূর করার জন্য কাপ্তান বলল, আপনি লক্ষ্য করেননি ইনি তো শুরু থেকে শেষ পর্যন্ত বীরত্বের সাথে লড়াই করেছেন। তার বীরত্ব ও সাহস দেখে আমি অবাক হয়ে গেছি, কিন্তু তিনি এ তরবারি ও বর্ম পেলেন কোথায়? মেয়েটি জবাব দিল, এ তরবারি আমার আব্বার, শিরস্ত্রাণ ও বর্ম জাহাজেরই এক কামরায় পেয়েছি। পুরুষদের পোশাক খোঁজার জন্য আমি ওখানে ঢুকেছিলাম। ওখানকার সব বর্মই আমার শরীরের তুলনায় বড়, ফলে এ বেঢপ বর্ম পরেই আমাকে লড়তে হয়েছে। আজ এ পর্যন্ত ছিল। নতুন পর্ব পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। পরবর্তী পর্ব নিয়ে অতি শীঘ্রই উপস্থিত হব ভয়েস অফ কালিমা। আল্লাহ হাফেজ।